নমস্কার। ঋষি বৈশিষ্ট্যের নাম আপনারা প্রায় সবাই শুনেছেন। তা সেই ঋষি বৈশিষ্ট্যের পুত্র ছিলেন শক্তি এবং শক্তির পুত্র ঋষি পরাশর। অর্থাৎ ঋষি বৈশিষ্ট্যের নাতি ছিলেন ঋষি পরাশর। তো এই ঋষি পরাশর তিনি কিন্তু এক অত্যন্ত উঁচুদরের ঋষি ছিলেন। স্বয়ং বিষ্ণু পুরাণের সংকলক ছিলেন এই ঋষি পরাশর। এছাড়াও আমাদের যে জ্যোতিষশাস্ত্র রয়েছে, ষড়ঙ্গ বেদের এক অঙ্গ হচ্ছে জ্যোতিষশাস্ত্র। তো জ্যোতিষশাস্ত্র রচনা করেছিলেন 18 জন ঋষি মুনি মিলে। তা সেই ঋষি পরাশর তিনি কিন্তু সেই 18 জন ঋষি মুনির মধ্যে একজন অন্যতম ব্যক্তি। তো যাই হোক, এই ঋষি পরাশর তিনি একবার চললেন তীর্থ ভ্রমণে, তীর্থ পরিক্রমায়। তো চিরকালই আমাদের দেশে ঋষি মুনিদের সমাজে তীর্থ পরিক্রমা বা তীর্থ পর্যটনের একটা আলাদা গুরুত্ব রয়েছে। তা মূলত ধার্মিক এবং আধ্যাত্মিক হলেও এর অনুষঙ্গে কিন্তু জড়িয়ে রয়েছে শিক্ষা ব্যবস্থাও। তো যাই হোক, ঋষি পরাশর তিনি সেই তীর্থযাত্রায় একটা পর্যায়ে এসে উপস্থিত হলেন সেই কুরুদেশে। সেই কুরুদেশ সে সময় যার রাজধানী ছিল হস্তিনাপুর। তো আজকের উত্তরপ্রদেশের মিরাট শহরের কাছাকাছি ছিল সেকালের হস্তিনাপুর। তো এর পশ্চিম দিকে প্রবাহিত হচ্ছে সেই বিখ্যাত যমুনা নদী, কালো জলের যমুনা। যমুনার জল কালো বলে কিন্তু যমুনার আরেক নাম কালিন্দী। যাই হোক, সেই যমুনার একটু পশ্চিমে মানে যমুনার অপর পারে সামান্য দূরেই সেকালের ছিল বিখ্যাত মৎস্যদেশও, যে মৎস্যদেশ পরবর্তীকালে চিহ্নিত হয়েছে আবার বিরাট দেশ বলেও বা বিরাট রাজ্য হিসেবেও। আবার সেই যমুনার এই সামান্য দক্ষিণ পশ্চিমে ছিল সেকালের বিখ্যাত মথুরা সুরসেন অঞ্চল। সেই মথুরা সুরসেন অঞ্চল যা ছিল তৎকালীন যদুবংশীয়দের এক শক্ত ঘাঁটি। তো যাই হোক, তীর্থ ভ্রমণের এই পর্যায়ে ঋষি পরাশর তিনি সেই যমুনা পাড়ে এসে বসলেন। তিনি হয়তো নদী পার হয়ে ওদিকে যে মৎস্যদেশ কিংবা মথুরা সুরসেন অঞ্চল সেখানকার কোনো তীর্থস্থানে তিনি যাবেন। তো তিনি খুঁজে খুঁজে নদীর সেই জায়গাটায় এলেন যেখানে নদী কিছুটা শীর্ণকায় এবং সেখানে একটা খেয়াঘাটও রয়েছে। তো ঋষি পরাশর তিনি যে সময়টায় এই খেয়াঘাটে এসে পৌঁছলেন তখন কিন্তু সন্ধ্যার অন্ধকার প্রায় নেমে আসতে শুরু করেছে। সূর্যদেব তিনি অস্ত চলে যাবার প্রস্তুতি শুরু করেছেন। তো এরপরেও এই মুনির কপাল ভালো বলতে হবে, কারণ তিনি এই খেয়াঘাটে কিন্তু এই গোধূলি বেলায়ও একটা নৌকা বাঁধা দেখতে পেলেন। তার সেই নৌকার মাঝির জায়গায় যিনি বসে আছেন পরাশর দেখলেন তিনি হলেন এক নারী। তো ঋষি পরাশর তিনি হয়তো বহুবার এই রাস্তায় এসেছেন। তা তিনি সেই ক্ষেত্রে সেই যাত্রায় তিনি এই নৌকার মাঝি হিসাবে একজন পুরুষকে দেখতে পেয়েছেন। তো আজ যখন এই সন্ধ্যার অন্ধকার ঘনিয়ে আসছে এমন সময় নৌকার মাঝি হিসেবে তিনি এক নারীকে দেখলেন, তিনি কিন্তু যথেষ্ট অবাক হয়ে গেলেন। তো সেই নারী তার গায়ের রং কালো হলেও তিনি কিন্তু দারুণ সুন্দরী, অপরূপ তার গরম। তার মাথার চুল ওপর দিকে চূড়া করে বাঁধা, মুখে মধুমাখানো হাসি। তো তার অধমাঙ্গের কাপড় অর্থাৎ নিচের দিকের কাপড় কিছুটা খাটো। তো তাতে তিনি মাঝির যে আসনটায় বসলেন, অর্থাৎ সেই যে নৌকার একদিকের ত্রিকোণ খণ্ডের ওপর যেখানে মাঝিরা বসেন সেই জায়গায় যখন তিনি বসলেন, ওদিকে যাত্রীর আসনে বসে পরাশর ঋষি কিন্তু পরাশর ঋষি স্পষ্ট দেখতে পেলেন সেই নারীর মাদকতা মেশানো উরজুগুলো। তো তাতে এই মোহময়ী রমণীয় এমন দৃশ্য দেখে ঋষি পরাশর তিনি তীর্থযাত্রায় বেরিয়েছিলেন বটে,
তবে সেদিন সেই সময়ে কিন্তু মানুষের স্বভাবই হয়তো তিনি সেই রমণীর প্রতি তীব্র আকর্ষণ বোধ করতে শুরু করলেন। তো এতক্ষণে আমরা হয়তো সেই নারীর পরিচয় কিছুটা বুঝতে শুরু করেছি। তিনি আর কেউ নন, এই মহাভারতের এই বিশাল প্রাঙ্গণে যেসব কালো বর্ণের মানুষেরা রীতিমতো নিজেদের দাপট দেখিয়েছেন, এই নারী তাদের মধ্যে অন্যতম। তিনি হলেন সত্যবতী। তো যাই হোক, ঋষি পরাশরকে যাত্রী হিসেবে পেয়ে এই সত্যবতী কিন্তু নৌকা ছেড়ে দিলেন। তা নৌকা চলতে শুরু করলো যমুনার বুক চিরে। তো অন্যদিন হলে ঋষি পরাশর তিনি যেমনভাবে চুপটি করে এসেছিলেন, তেমন চুপ করে হয়তো তিনি চলে যেতেন নৌকা পার হয়ে অন্য পারে। তবে আজ কিন্তু একটু অন্যরকম হলো। লক্ষ্য করে দেখবেন, কোনো পুরুষ মানুষ যদি কোনো স্ত্রীলোকের প্রতি আকর্ষিত বোধ করে, তবে তার সাথে ভাব জমানোর তাগিদেই তার সাথে যেমন অনর্থক কথা বলার চেষ্টা শুরু করেন, সেদিন পরাশর ঋষিও কিন্তু তাই করলেন। হয়তো কোনো পুরুষের পক্ষে কোনো স্ত্রীলোকের মন বোঝার যে কৌশল, তা চিরকালই একই রকম। পরাশর ঋষি তিনি সত্যবতীকে বললেন, হ্যাঁ গো সুন্দরী, এই যে প্রতিদিন নৌকা পারাবার করেন যে মাঝি, তিনি আজ গেলেন কোথায়? তা সত্যবতী তিনি কিন্তু নৌকা চালালেও তিনি কিন্তু সেই রমণী নন যিনি পুরুষের প্রশ্ন শুনেই লজ্জায় নুয়ে পড়েন। তিনি নৌকা চালালেও রীতিমতো স্মার্ট। তিনি পরাশরের উত্তর শুনে স্পষ্ট বলেন যে এই নৌকা যিনি চালান প্রতিদিন, তিনি হচ্ছেন আমার পিতা। এখানকার মৎস্যজীবীদের মধ্যে ধীবর গোষ্ঠীর যেসব লোকেরা রয়েছেন, তাদের মধ্যে তিনি প্রধান পুরুষ। লোকে তাকে ধীবর রাজ বলে। আমি সেই ধীবরাজের মেয়ে। তবে তার বয়স হয়েছে এবং তার অন্য কোনো পুত্র সন্তানও নেই। তো সে কারণে তার কষ্ট কিছুটা লাঘব করার জন্যেই আমি আজকাল মাঝে মাঝে এই নৌকা চালাই। তা পরাশর শুনলেন এবং তাদের মধ্যে কথাবার্তা বেশ এগোচ্ছিল। এবং সেই সূত্রেই আমরা সেই নারীর, সেই সত্যবতীর আরও কিছুটা নাম শুনতে পেলাম। সত্যবতী নিজের মুখেই বললেন যে তার গায়ের রং কালো বলে লোকে তাকে কালী বলে ডাকে। শুধু তাই নয়, তার আরও একটা নাম রয়েছে, সে নাম মৎস্যগন্ধা। হয়তো মৎস্যজীবীদের কুলে বড় হওয়ার জন্যেই তার এই নাম মৎস্যগন্ধা। তো কথাবার্তা বেশ এগোচ্ছিল। সত্যবতী এবং পরাশর ঋষি কথাবার্তা করছিলেন। তো এর মধ্যেই পরাশর ঋষির অনুসন্ধানের দৃষ্টি কিন্তু সেই সত্যবতীর মোহময়ী শরীরের দিকে বেশ ঘোরাঘুরি করছিল। তো ওদিকে যে ঈশ্বর তিনি নারীদের এক স্বাভাবিক তৃতীয় নয়নের ব্যবস্থা করেছেন, তার অনুভবই হয়তো এই সত্যবতী তিনি ঠিক বুঝতে পারছিলেন যে পরাশর ঋষির এই সানুরাগ দৃষ্টির অর্থ। তবে প্রসঙ্গ অন্যদিকে ঘোরাবার জন্যই সত্যবতী কিন্তু সে সময় ঋষিকে বললেন যে আমি ধীবরাজের কাছে বড় হয়েছি ঠিকই, তবে তিনি কিন্তু আমার জন্মদাতা পিতা নন। আমার জন্মদাতা এবং পিতা এবং জন্মদাত্রী মা এরা কিন্তু কেউ বেঁচে নেই। তারা কে ছিলেন আমি সেটাও জানি না। তো সত্যবতীর মুখে এই প্রশ্ন শুনে ঋষি পরাশর এবার দিব্যক জ্ঞানে তিনি সত্যবতীর জন্মকথা শোনালেন। তো এই জন্মকথা বেশ অলৌকিক এবং অনেকটা বড়, বেশ জটিল। আমরা আমাদের আগের পর্বে, মহাভারতের কথা আগের পর্বে আমরা এ প্রসঙ্গে আমরা বলেছি। আজ এখানে সেই পুরো বিষয়টা বলবো না, সংক্ষেপে বলবো। তো আমাদের যেসব দর্শকরা রয়েছেন তারা যদি উৎসাহিত হন, তবে সেই ভিডিওটা আপনারা দেখতে পারবেন। আমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দেব। এমনকি এই ভিডিও শেষের দিকেও
তার লিঙ্ক থাকবে, তারা ইচ্ছা করলে সেখানে দেখে নিতে পারবেন। তো পরাশর ঋষির মুখ থেকে শোনা সেই জন্মকাহিনী এখানে আজ একটু বলেনি। সেই যে এক বিখ্যাত রাজা ছিলেন, ক্ষত্রিয় রাজা, যার নাম উপরিচর বসু, সেই উপরিচর বসুর বংশধারাতেই এই সত্যবতীর জন্ম হয়। অর্থাৎ উপরিচর বসু কোনো এক উত্তর পুরুষই ছিলেন এই সত্যবতীর পিতা, এবং তার মা ছিল এক মৎস্যকন্যা। তো সত্যবতী যখন জন্ম হয়, সেই বসুরাজ সত্যবতীকে এই ধীবরাজের কাছে দিয়ে দেন। ধীবরাজ নিঃসন্তান ছিলেন। তো সত্যবতীকে পেয়ে তিনি বেশ খুশি মনে এই কন্যাকে তার কাছে নিয়ে আসেন এবং তাকে নিজের কন্যার মতোই তিনি মানুষ করতে থাকেন। এটা ছিল এই সত্যবতীর জন্মকথা। তো সত্যবতীর এই জন্মকথা সত্যবতী এই নৌকায় বসেই পরাশর ঋষির মুখে শুনলেন। তবে এই কথার ফাঁকে সত্যবতী কিন্তু পরাশর ঋষির চোখে কামনার আভাস তিনি লক্ষ্য করেছেন। তিনি তার স্ত্রীজনোচিত অনুভবে তিনি বুঝতে পারছিলেন যে ঋষি তার কাছে ঠিক কি চান। তবে এই মনি পরাশর, তিনি স্বয়ং বশিষ্ঠের নাতি, তাই তার ব্যবহারে ছিল না কোনো কামনমত্ততা কিংবা কোনো অসভ্য ভনিতাও। এমনকি তিনি এতক্ষণ কথাবার্তা বললেন, তিনি একবারের তরেও সত্যবতীর প্রত্যঙ্গ সংস্থানের জন্য কোনো অপশব্দ উচ্চারণ করেননি। তিনি শুধু সময় মতো এই সত্যবতীকে বড় সরলভাবে তিনি তার ঈপ্সিত কামনা জানিয়েছেন। তিনি বললেন যে তোমার কাছে আমি একটা পুত্র চাই এবং সেজন্যেই আমি তোমার মিলন প্রার্থনা করি। তো সেকালের সামাজিকতার নিরিখে এই যে সন্তান লাভের ভাবনা, সেটা ছিল মূলত ধার্মিক ভাবনারই একটা অঙ্গ, এবং এর সাথে যে যুক্ত থাকে প্রতিক্রিয়া, তা ছিল নিতান্তই এক গৌণফল। মুখ্য ফলটা ছিল সেই ধর্মীয় ভাবনাই। তো সেই বিষয়টা বুঝলেন সত্যবতীও। তিনি মুনির বাক্য শুনে, কথা শুনে তিনি মুনিকে নিরাশ করলেন না। তবে তিনি কিন্তু সহজভাবে তার স্ত্রীজনোচিত যে প্রতিক্রিয়া রাখলেন, সেটা ছিল তিনি মুনিকে বললেন যে আমরা এই যে নৌকায় বসে আছি, তার নৌকার ওপারের, নদীর ওপারের লোকজনদের এখান থেকে বেশ স্পষ্ট দেখা যাচ্ছে, এবং তারা নিশ্চয়ই আমাদেরও স্পষ্ট দেখতে পাচ্ছেন। তো এই অবস্থায় আমাদের মিলন কি করে সম্ভব? তা সেই ঋষি পরাশর, তিনি স্ত্রীজনোচিত মর্যাদা এবং তার লজ্জা তিনি বোঝেন। তিনি সাথে সাথেই তার যোগ প্রভাবে এই নৌকার চারিদিকে তিনি এক ঘন কুয়াশার আবরণ তৈরি করে ফেললেন। তো এই যে কুয়াশার আবরণ তৈরি করে দিলেন ঋষি পরাশর তার যোগ প্রভাবে, এবার কিন্তু সত্যবতী তিনি কিন্তু বুঝতে পারলেন যে এবার আর মুনির চাহিদাকে কিছুতেই লঙ্ঘন করা সম্ভব হবে না। তবে এবার তার কুমারী হৃদয়ে কিন্তু শুরু হতে লাগলো ভয়। তিনি তার পিতার অধীন এক কুমারী কন্যা, আর এদিকে এবার তিনি মুনির কথা যদি না রাখেন, তবে হয়তো তার দিকে ধেয়ে আসবে অভিশাপ। দুইয়ের মধ্যে পড়ে এক বিপন্না নারী হিসাবে তিনি কিন্তু যথেষ্ট বুদ্ধিমত্তার পরিচয় রাখলেন। তিনি বেশ সরলভাবেই সেই ঋষি পরাশরকে বললেন যে দেখুন ঋষি, আমি আমার পিতার অধীন এক কুমারী কন্যা, তা আমার এই কুমারিত্ব লঙ্ঘন হলে আমি আমার পিতার ঘরে ফিরব কি করে, আমি মুখ দেখাবো কি করে? তো ঋষি পরাশর তিনি কিন্তু সত্যবতীর এই কথা শুনে তিনি অসন্তুষ্ট হলেন না। তিনি বরং সত্যবতীকে অভয় দিয়ে বললেন যে তোমার কোনো ভয় নেই, এই মিলনের পরেও তুমি তোমার কুমারিত্ব ফিরে পাবে। তবে শুধু তা নয়, তোমার যদি আরও কিছু ইচ্ছা থাকে তুমি নির্দ্বিধায় আমাকে বলতে পারো। তা আমরা সত্যবতীর আরেক নাম বলেছিলাম মৎস্যগন্ধা। হয়তো মৎস্যজীবীদের ঘরে বড় হওয়ার জন্যই
তারই নাম। তো সেজন্যই বা হয়তো তার গায়ে ছিল মাছের আষ্টে গন্ধ। এবং এই নিয়ে এই সত্যবতী তিনি যে একটু বিব্রতই ছিলেন সেটা বোঝা যায় যখন এক যোগসিদ্ধ তপস্বীর কাছে তিনি শুধুমাত্র এতটুকুই ছিলেন যে আমার এই মৎস্যের গন্ধ, মাছের যে আষ্টে গন্ধ, সেটা যেন দূর হয়। তার ঋষি পরাশর তিনি কিন্তু সাথে সাথে তার সেই মাছের যে আষ্টে গন্ধ গায়ে তা দূর করে দিলেন এবং তৈরি করলেন তার গায়ে এক সুগন্ধ। এবং সেই অবস্থাতেই সত্যবতী এবং পরাশরের সেই কাঙ্ক্ষিত মিলনও সম্পন্ন হল। তো সেদিন এই পরাশরের সাথে সঙ্গত হয়েছিলেন বলেই তার নাম হয়েছিল কিন্তু সত্যবতী। আমরা যে এতক্ষণ সত্যবতী নামটা ব্যবহার করলাম সেটা শুধুমাত্রই আমাদের কাহিনী বোঝার স্বার্থে। এর আগে তার নাম ছিল মূলত কালী কিংবা কখনো কখনো মৎস্যগন্ধা। তো যাই হোক, সেই মাছের যে আষ্টগন্ধ দূর হলো এবং তার গায়ে যে সৌগন্ধ যুক্ত হলো, এবং তাতে কিন্তু সেদিন তার গায়ে আরও একটা নাম এসে যুক্ত হলো, সেটা হলো যোজনগন্ধা। অর্থাৎ তার গায়ের এই সৌগন্ধ যোজন দূর থেকেও লোকে অনুভব করতে পারবে। তো যাই হোক, এক ঋষির ক্ষণিক ইচ্ছায় এবং ক্ষণিক মিলনে সত্যবতী গর্ভবতী হলেন এবং ঋষির যোগ প্রভাবেই তার সেই সদ্য গর্ভ প্রকাশিত হল এবং তা হল যমুনা নদীর এক অন্তর্বর্তী দ্বীপে তিনি এক পুত্র সন্তান প্রসব করলেন। তো সেই পুত্র সন্তান সত্যবতী তিনি প্রসব করলেন, তার নাম কিন্তু আমাদের সবার খুব জানা। তিনি হচ্ছেন ব্যাস। বড় হয়ে যিনি স্বয়ং সৃষ্টিকর্তা ব্রহ্মার মুখনিসৃত বেদকে 4 ভাগে ভাগ করবেন এবং তার নাম হবে বেদব্যাস। তার পিতা পরাশরের অলৌকিক প্রভাবে এই ব্যাস কিন্তু জন্মেই বড় হয়ে উঠলেন। তো এই ঘটনা নিঃসন্দেহে অলৌকিক। তবে অলৌকিক প্রতিভাধারী এই কবির, যিনি বেদকে 4 ভাগে ভাগ করবেন, যিনি অষ্টাদশ পুরাণ লিখবেন, যিনি মহাভারতের মতো মহাকাব্য লিখবেন, এই অলৌকিক প্রতিভাধারী কবির অলৌকিক জন্মকাহিনী ব্যাখ্যা করার মতো সাহস, বুদ্ধি, ক্ষমতা কিংবা বিদ্যা কোনোটাই আমার নেই। তো যাই হোক, সেই যে ঋষি পরাশর তিনি কিন্তু তার পুত্রকে জন্ম দিয়েই তিনি ফিরে চলেন তার অভিষ্ট জায়গায়। বস্তুত যমুনা পারের এই মায়াময় অসম্ভব প্রতিক্রিয়ার পরিবেশে তিনি থাকারও মানুষ নন এবং তার সাথে চললেন তার সেই সদ্য জন্ম নেওয়া পুত্র ব্যাসও। ওদিকে সত্যবতী তিনিও তার সেই নৌকাঘাটে বেঁধে রেখে ফিরে যাওয়ার প্রস্তুতি নিলেন তার পিতার আশ্রয়ে। তবে যাবার আগে তার যে সদ্য জন্ম নেওয়া পুত্র ব্যাস, যিনি জন্মেই বড় হয়ে উঠলেন, তিনি কিন্তু তার মাকে বললেন যে মা, যে কোনো প্রয়োজনে যদি তুমি আমাকে স্মরণ করো তবে আমি কিন্তু মুহূর্তের মধ্যেই তোমার কাছে ফিরে আসব। আমি যে যাচ্ছি তপস্যার জন্যে তা কিন্তু চিরকালের জন্য নয়, তুমি স্মরণ করলেই আমি ফিরব। তা ব্যাস তিনি ফিরেছিলেন। তার মায়ের ডাক শুনেই তিনি তপস্যার জগৎ থেকে ফিরে এসেছিলেন তার মায়ের কাছে এবং এই ভারতের ইতিহাস তৈরিতে তিনি নিজের যোগদানও রেখেছিলেন এবং সেই কথাগুলি আমরা আমাদের পরবর্তী মহাভারতের আলোচনা নিশ্চয়ই বলবো। তবে আজ আমরা কিন্তু আমাদের এই কথা এখানেই রাখছি। পরবর্তী পর্বে আবার সবার দেখা হবে। ভালো থাকবেন সবাই। নমস্কার।